আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি ফারজানা তানি। দেশব্যাপী আলোচিত মাগুরার চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শিশুটির বোনের স্বামী সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমকে খালাস দিয়েছেন আদালত। সকালে জেলার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা দেন। তবে রায়ে সন্তুষ্ট নয় শিশুটির পরিবার, তারা এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। রায়ের তথ্য সাংবাদিকদের জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিযুক্ত বিশেষ কৌঁসুলি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদাপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজি। বিচার শুরুর ২৫ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হলো। মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। এই মামলায় তার পরিবারের অন্যান্য যারা সদস্য ছিলেন, যাদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 506 পার্ট 2 সেকশন 201-এ যে অভিযোগ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। আধা ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তদের হামলায় রাজধানীর জিকাতলায় এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে এক আলোকচিত্রী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে রাত 8টার মধ্যে ঘটে পৃথক এই দুটি ঘটনা। মোহাম্মদপুর দুর্গা মন্দিরের সামনে রাত 8টার দিকে হামলার শিকার হন আলোকচিত্রী নূর ইসলাম। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদিকে এর কিছুক্ষণ আগে জিকাতলা বাসস্ট্যান্ড এলাকায় 20-25 জনের একদল যুবকের হামলায় প্রাণ হারান ধানমন্ডি ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান আলভী। সে সময় তারা কয়েকজন বন্ধু মিলে সেখানে আড্ডা দিচ্ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি শান্তিপূর্ণ দেশ গঠনের কাজ করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। মঈন খান আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। বিএনপি দেশের স্বাধীনতা গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা নিজেদের দাবি করে বাংলাদেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল, তাই এই পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ডিএসসিসির মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিলটি। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ সত্ত্বেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখনও ডিএসসিসির মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি। 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিল্লাল, ইশরাক হোসেনের সমর্থকরা সচিবালয়ের সামনে পৌঁছেছেন কিনা এবং তাদের কর্মসূচির পরবর্তী কি রয়েছে জানাবেন বিস্তারিত, এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা? তানি, আপনাকে জানিয়ে রাখি যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের জন্য কিন্তু গত 3 দিন ধরে কিন্তু নগর ভবনে কিন্তু আন্দোলন করে আসছে কিন্তু ইশরাকের যে সকল সমর্থক রয়েছে তারা। সেই আন্দোলনের ফলে কিন্তু আজকে তাদের যে একটি কর্মসূচি ছিল যে সচিবালয় অভিমুখী যে লং মার্চ আমরা দেখেছি যে সকাল, কারণ আজকে আপনি জানেন যে সরকার ঈদের
ছুটির সাথে সমন্বয় করে কিন্তু আজকে কিন্তু অফিস আদালত কিন্তু খোলা রয়েছে। সম্পূর্ণ বলা যায় সচিবালয়ের যে কার্যক্রম সেটি কিন্তু আজকে খোলা রয়েছে। তার ফলে কিন্তু সকাল থেকে কিন্তু ইশরাকের সমর্থকরা কিন্তু সচিবালয়ের যে প্রেস ক্লাবের যে অংশটি এখান থেকে কিন্তু তারা এসেছিলেন। তারপর পুলিশ কিন্তু তাদেরকে এখানে বাধা দেওয়ার পরে কিন্তু তারা চলে গিয়েছেন হচ্ছে শিক্ষা ভবনের সামনে। নগর ভবন থেকে কিন্তু আরেকটি অংশ কিন্তু সেটি সচিবালয়মুখী যখন আসতে চেয়েছিল তাদের কিন্তু পুলিশ আটকে দেয় সেই শিক্ষা ভবনের সামনে। ফলে কিন্তু শিক্ষা ভবন থেকে কিন্তু তারা যেই সচিবালয় পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি। তাদের অবস্থান এখন শিক্ষা ভবনে রয়েছে। ওইখান থেকে তারা যেটি বলেছেন যে কারণ হাইকোর্টের যেই আদেশ দিয়েছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে তার যে শপথ গ্রহণ এরপর দায়িত্ব যেই নেওয়ার কথা সেটি কিন্তু অন্তর্বর্তী সরকার বিলম্ব করছেন। কেন বিলম্ব করছেন সেটি কিন্তু জানার জন্যই কিন্তু তারা আজকে এখানে আসার কথা ছিল। আমরা কিন্তু আর কি বলে রাখি যে তাদের যে একটি প্রতিনিধি দল যেই গতানুগতিকভাবে সচিবালয়ে আসেন সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। আর এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি যে তার যে শপথ গ্রহণের প্রক্রিয়াটি আসলে কীভাবে হবে। বলা যায় যে পুরো বিষয়টি আসলে যেহেতু আরেকটি তথ্য দিয়ে এর মধ্যে কিন্তু যেই 20 সালের যে সিটি কর্পোরেশন নির্বাচন তার মধ্যে কিন্তু আর বলা যায় যে 1 মাসের মধ্যে কিন্তু সেই মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে, যে 5 বছরের যে মেয়াদ। আর আসলে পুরো বিষয়টি আসলে আইনি প্রক্রিয়া কীভাবে আগাচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বলা যায় যে ক্লিয়ার যে মেসেজ সেটি কিন্তু গণমাধ্যমকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো বলা যায় যে সচিবালয়ের যে আশপাশে কিন্তু তাদের কিছু সমর্থক কিন্তু কেউ নেই। এখানে কিন্তু কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতিও কিন্তু ঘটেনি। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয় পরবর্তী সংবাদে আমরা আরো তথ্য জানবো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জামানত নিয়ে ব্যাংকিং কার্যক্রম চালানো ব্যক্তিরা টাকা লুটপাট করে নিয়ে গেছে, অথচ মাইক্রো ক্রেডিটের সঙ্গে সংশ্লিষ্টরা দেশে থেকে কাজ করে যাচ্ছেন। সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিশ্বব্যাপী এই মাইক্রো ক্রেডিট প্রক্রিয়া চলছে, তবে এই সেক্টরের উন্নয়নের জন্য নতুন আইন করে মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন তিনি। তরুণদের বেকারত্ব দূর করতে এই মাইক্রো ক্রেডিট ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা প্রধান উপদেষ্টার। তো এফএসির এটা একটা বিশাল, আমি বলবো বড় অর্জন। আমার জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। আসন্ন পবিত্র ঈদুল আজহায় টানা 10 দিন ছুটির ঘোষণার কারণে 2 দিন আজ নির্বাহী আদেশে অফিস আদালত সহ সব সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান খোলা। একই কারণে আগামী 24 মেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরেও সরকারি বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান যথারীতি অফিস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও দেশের সব ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন অব্যাহত আছে। ঈদযাত্রার ভোগান্তি কমাতে দীর্ঘ ছুটির সমন্বয় করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 6 মে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর আফতাবনগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রাতে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন, তার স্ত্রী মনসুরা আক্তার, তাদের সন্তান তানিশা, মিথিলা ও তানজিলা। সন্তানদের বয়স 4 থেকে 11 বছর। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকে ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ভোরে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ডুবুরি দল। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার বিকেলে ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান ওই এলাকার যুবকরা। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বালখেদের সাথে ধাক্কা লেগে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে একই এলাকার কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে ভর্তি করা হয় জেলা হাসপাতালে।
টানা তাপদাহের পর বৃষ্টি হচ্ছে সারা দেশে, কিন্তু বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়। অসহনীয় গরমে বিপর্যস্ত সেখানকার জনজীবন। মাঝে মাঝে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা মিলছে না। গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 54%। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললেও পরে আবার বাড়তে শুরু করে তাপমাত্রা। এর আগে টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, তাপমাত্রা কমলেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।